এখন আমাদের সেশনটা যেটা হলো শিশু মনস্তাত্ত্বিক বিষয়ের উপরে আমাদের আলোচনা করবেন রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসাকে ব্যতিক্রমধর্মী, অত্যন্ত সময় উপযোগী এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সময়ের সাথে সময়ের আগে চিন্তা করে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য। তার পাশাপাশি চাইল্ড সাইকোলজির উপর আমাকে অত্যন্ত ছোট্ট পরিসরে সুযোগ দেওয়ার জন্য যে কথাগুলো বলে আপনাদের সাথে আমার ভাব আদান প্রদানের মাধ্যমে আমরা যাতে নিজেদেরকে উন্নত চিন্তার জায়গায় নিয়ে যেতে পারি। কোনো কথা না বাড়িয়ে আমি আমার বক্তব্যের জায়গায় চলে যাচ্ছি। আমার আগে পূর্ববর্তী যিনি আমাদের স্যার এন.কে.এম. আকবর হোসেন স্যার যেটা বলেছেন, এটা সার শব্দ হচ্ছে একটা অনুষ্ঠানের জন্য যত আয়োজন করতে হয়, একটা টিচারকে রেডি হওয়ার জন্য, একটা অনুষ্ঠানকে আয়োজন করার জন্য যত মাল মশলা যা কিছু রেডি করতে হয়, সেটা হচ্ছে আসলে এতক্ষণ পর্যন্ত আপনারা 3 ঘন্টায় যা শুনছেন সেটা হচ্ছে যে প্রতিটা পদক্ষেপে একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, দেশের সম্পদ হওয়ার জন্য, রাষ্ট্রকে কিছু দেওয়ার জন্য, এই প্রত্যেকটা স্তরগুলোতে আপনি আপনার উপযুক্ততার জায়গা রেডি করার জন্য যা যা বলেছেন এই জ্ঞানের এই শাখাগুলোতে আপনাকে বিচরণ করতে হবে। আমি যে জায়গাটাতে আলোচনা করব সেটা হলো যে আপনারা যখন পরিপূর্ণতার দিকে যাবেন, সেটা তো হচ্ছে যে একটা দীর্ঘ এক্সারসাইজের ব্যাপার, কিন্তু আপনারা তো একটা প্রতিষ্ঠানে উপস্থিত আছেন, একটা প্রতিষ্ঠানে আপনি কর্মরত আছেন, একটা মাদ্রাসায় আপনি এই চাইল্ডদেরকে নিয়ে কাজ করছেন। পৃথিবী এত বেশি ক্রমবর্ধমান পরিবর্তনশীল একটা জায়গায় চলে যাচ্ছে, যেটা আমরা চোখে দেখি না, কিন্তু অনেক ঘটমান জিনিসগুলো ঘটে যাচ্ছে। এইগুলোকে আমরা ট্রেস আউট করতে না পারার কারণেই, ধরতে না পারার কারণে আমরা বড় বড় দুর্ঘটনার দিকে চলে যাচ্ছি। এটা অন্যতম হচ্ছে আপনি সব কিছু রেডি করলেন, মাল মশলা দিয়ে সমস্ত আয়োজন করলেন, আয়োজনের সমস্ত কিছু রেডি, মেহমানরা চলে আসছে, আপনি ডেকটা মাটিতে ফেলে দিচ্ছেন, এরকম একটা অবস্থা। যদি আপনি ওই জিনিসটা মেহমানদেরকে খাওয়াতে না পারেন, তাহলে পরিপূর্ণতার দিকে যেতে পারবেন না। এডুকেশনের মৌলিক বিষয়ের উপর হচ্ছে চাইল্ড এডুকেশন, যেটা প্রাথমিক শিক্ষার জায়গায়, যে চাইল্ডের মনস্তাত্ত্বিক জায়গা। ডিভাইস এবং আধুনিকতার নামে আমরা পুরা প্রক্রিয়ার মধ্যে সমাজ, রাষ্ট্র এবং পরিবারের যেসব সদস্যরা, তারা মেন্টালি এত বেশি ইউটার্ন করে ফেলছে যে জিনিসটা আমরা আসলে ধরতে পারি না। সাম্প্রতিক একটা গবেষণায় দেখা যাচ্ছে প্লে নার্সারিতে অথবা প্লে গ্রুপে যে ছেলেটা ভর্তি হবে, 1-এ যে ছেলেটা ভর্তি হবে, সে প্রায় 40 থেকে 60% ঘাটতি নিয়ে স্কুলে ভর্তি হচ্ছে। আপনারা একটু নোট করে ফেলেন যাতে এই জিনিসটা আপনারা অবশ্যই বুঝতে পারেন। প্রত্যেকটা ছেলে স্কুলে আসার সময় 40% ঘাটতি নিয়ে কি হচ্ছে, ভর্তি হচ্ছে। তাইলে ধরে নিতে হবে যে সুস্থ সবল বাচ্চাটাকে আমরা পাওয়ার কথা ছিল আধুনিকতার নাম দিয়ে, ডিভাইসের নাম দিয়ে, এবং আমরা নিজেরাই ওই পরিবেশের সাথে খাপ খাওয়াইতে না পারার কারণে আমরা যে সন্তানকে জন্ম দিলাম, সেই সন্তানকে স্কুল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সমাজে 40% ঘাটতি নিয়ে বাচ্চাটা জন্মগ্রহণ করছে। তাহলে ঘাটতি নিয়ে যে বাচ্চাটা জন্মগ্রহণ করছে, তাইলে তার অ্যাক্টিভিটিসের মধ্যে 40% সবসময় ঘাটতি থাকবে। অদ্ভুত ব্যাপার হচ্ছে আমরা যারা টিচার, তারা তাদের ঘাটতি আছে এটা চিন্তাই করি না, এবং উপরন্তু আমরা মনে করি যে সে অনেক কিছু জানে, তার সাথে 40% ঘাটতি তো দূরের কথা, 150-র উপরে 200% ঠিক আছে মনে করে তার সাথে আচরণ করতেছি। এটা করার কারণে যে জিনিসটা হয়, শিশু তো একটা পৃথিবী, তার মনের জগতে এমন একটা স্বপ্নীল পৃথিবী সে নিয়ে মায়ের গর্ভধারণের মধ্যে দিয়ে সে আসে। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে 1 থেকে 1.5 মাসের মধ্যে মায়ের গর্ভধারণের যে জায়গাটাতে থাকে, সেখানে প্রাকৃতিকগতভাবে তার ইমোশন রেডি হয়ে যায়। মা কান্না করলে, মা অস্থিরতার ভিতরে থাকলে, ওই মায়ের মধ্যে যে সন্তানটা থাকে তার মধ্যে ইমোশনটা রিদমিকভাবে উঠানামা করে। তাইলে সে যখন চক্রাকৃতির ভিতর দিয়ে যাওয়ার সময় যেখানে সেখানে ইমোশনাল রিদম কাজ করে, সে যখন 4 বছর, 4.5 বছর, 5 বছরে চলে গেল, স্কুলে চলে গেল, তার ইমোশনটা বড় ধরনের একটা জায়গায় চলে আসলো না, কিন্তু আমরা এটা খেয়াল করি না।
ওই ছেলেটা আপনাদের বুঝে নিতে হবে, সে তার পৃথিবীকে ছেড়ে, মানে মায়ের গর্ভে ছিল এক ধরনের নিরাপত্তার ভিতরে ছিল, মায়ের কোলে আসছে আরেক ধরনের নিরাপত্তা ছিল, মা তার কোল থেকে আস্তে আস্তে সন্তানটাকে ফ্লোরে ছাড়লো, সেটা আরেকটা পৃথিবীতে গেল। ওইখান থেকে সে বাচ্চাটা তার মা বাবা এবং পরিবার পরিজনের হাত ধরে ধরে সে কিছুদিন অতিক্রম করলো। সব কিছু ফেলে চরম এক আতঙ্ক, এটাও লিখে রাখেন, চরম এক আতঙ্ক নিয়ে সে পরিবারের বাইরে প্রথম তার আগমনটা ঘটল কোথায়? স্কুলের কাছে। তখন আপনাকে ধরে নিতে হবে সে দুঃখু দুঃখু মন নিয়ে মাকে ছেড়ে বাবাকে ছেড়ে তার হাতটা এক অজানা আতঙ্ক নিয়ে সে তার স্কুলে গমন করছে। তার মধ্যে প্রাকৃতিকগতভাবে আমরা এই আধুনিকতার কারণে 40% ওই ঘাটতিটা বাচ্চাটা নিয়ে আসতেছে। তখন ওইখানে যদি আমি রুদ্রতার মূর্তি ধারণ করি, চোখকে বড় করে দিই, তার সাথে যতটুক শব্দ দিয়ে কথা বলা দরকার চাইতে বড় কথা বলি, তাকে অবজ্ঞা করি, তার যে পৃথিবী সেটাকে আমরা কি করলাম? ধূলিসাৎ করে দিলাম। তাইলে শিক্ষার এই জায়গাটাতে আপনি যখন একজন শিক্ষক হিসেবে পরিপূর্ণ জায়গায় চলে আসবেন, আপনার প্রথম ধাপ হচ্ছে ওই মানুষটাকে স্ট্রেস আউট করে তার জন্য যতটুক প্রয়োজন আপনার ব্যবহারের ততটুক জিনিস আপনি তাকে দিতে হবে। যদি আপনি দিতে না পারেন, যদি আপনি না দেন, সচেতনভাবে যদি না দেন, তাহলে এটার জন্য একটা রাষ্ট্র বিনির্মাণ হবে না। আপনি বলবেন যে একটা ছেলের সাথে রাষ্ট্র কিভাবে বিনির্মাণ হয়? আপনাকে বুঝতে হবে একটা ছেলে মানেই সে রাষ্ট্রপ্রধান হতে পারে, একটা ছেলে মানেই সে অঞ্চলকে পরিবর্তন করে দিতে পারে, একটা ছেলে মানেই সে তার পূর্ববর্তী জেনারেশনের একটা ব্রেকডাউন করে নতুন একটা পৃথিবী সৃষ্টি করে দিতে পারে। আর এই পৃথিবী সৃষ্টি করার মূল কারিগর কিন্তু আপনি। আপনার সচেতনতার কারণে সে অনেক বড় হতে পারবে, রাষ্ট্রকে সে অনেক কিছুই দিতে পারবে। শুধু আপনার অজ্ঞতা অথবা না জানার কারণে, সেটা আপনার সন্তান না মনে করে আপনার এই আচরণের কারণে রাষ্ট্র তার বিশাল এক ইনভেস্টমেন্ট হারাবে। যিনি এই মাদ্রাসা করেছেন, যিনি এই প্রতিষ্ঠানগুলো করেন, তারা কিন্তু রাষ্ট্রকে দেওয়ার জন্য এই কাজগুলো করতেছেন। নিজের আভিজাত্য, নিজের অনেক কিছুকে প্রকাশ করার জন্য এগুলো করে না। যারা এই ধরনের প্রতিষ্ঠানগুলো করে তারা রাষ্ট্রের কন্ট্রিবিউশনের জন্যই বেসিক্যালি এই কাজটা করে। কনক্লুশনে আসে যে রাষ্ট্রের কন্ট্রিবিউশন। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই ছোট্ট একটা পৃথিবী যিনি আতঙ্কের ভিতর দিয়ে মায়ের হাত, তার বাবার হাত, চাচার হাত থেকে তিনি এসেছেন, তাকে প্রথমে আলিঙ্গন করতে হবে। আলিঙ্গনটা কিভাবে? সেটি হচ্ছে চমৎকার একটা হাসির মাধ্যমে। বুকে ধারণ করতে হবে। তার পরিবার থেকে এখানে এসে এই পৃথিবীতে অ্যাডজাস্ট হওয়ার জন্য, কমফোর্ট ফিল করার জন্য, এগুলো সব শব্দ কিন্তু ডিকশনারি থেকে বের করে ভ্যালুয়েবল শব্দগুলো আপনার মাথার ভিতর দিয়ে ঢুকাই দিতে হবে। প্রথমেই বলতে হবে যে এটা তো আমারই সন্তান। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার এই সন্তানটাকে আপনার সন্তানের জায়গায় দিতে পারবেন না, এটা প্রথম স্টেপ। দ্বিতীয় বলতে হবে এটা তো আমার সমাজবদ্ধ এই জায়গারই সন্তান। তৃতীয় স্টেপে আপনি যখন কাজ করবেন বলবেন এটা রাষ্ট্রের সন্তান। এই রাষ্ট্রের সন্তান হিসেবে যদি আপনি পরিচর্যা না করেন, তাইলে কিন্তু এই ছেলে ভয়ানক একটা সমাজের দিকে ধাবিত হবে। এটা অনেক দিন পর্যন্ত আমরা এই কনক্লুশনে টিচাররা আসতে পারতেছি না বলেই আমরা বলতেছি একজন ভয়ানক সমাজে আমরা বসবাস করছি। আসলে তা কিন্তু না। আমাদের অর্পিত দায়িত্ব, আমরা যা করা দরকার ছিল, যুগ যেখানে আমাদেরকে নিয়ে গেছে, তার নলেজগুলো আমরা গ্যাদার না করার কারণে, তার ভয়াবহতা আমরা না জানার কারণেই আমরা আজকে এই সমাজকে ডিজার্ভ করতেছি, আমরা এইটার ভিতর দিয়ে যাচ্ছি। তাইলে আপনাদেরকে ধরতে হবে, আমরা কিন্তু অনেক কিছুই বলি কিন্তু বিশ্বাস করতে চাই না। জ্ঞান হচ্ছে আহরণ করে আপনাকে বিশ্বাস করতে নিশ্চিত করে। আপনাকে বুঝতে হবে যে একটা চাইল্ড তার সাইকোলজিকে যদি ডিজাস্টারের জায়গায় নিয়ে যেতে হয়, তার অন্যতম কারিগর হচ্ছে একজন টিচার।
আবার তাকে উন্নত চিন্তার একটা বিশাল জায়গায় যদি নিয়ে যেতে হয়, তারও উপলক্ষ হচ্ছে টিচার। টিচারকে কি করতে হবে? ফ্রাস্ট্রেশন, হীনমন্যতা, এই শব্দ কতগুলো আছে না, যেগুলো তো আপনারা বলেন, জানেন, ছোট চিন্তার জায়গা, এরকম অনেক জিনিসগুলো নিজের চরিত্র থেকে বাদ দিতে হবে। তো এগুলো তো হচ্ছে যে ওই যে এনকেএম আকবর হোসেন স্যার যেগুলো বলেছেন ওগুলো, কিন্তু আপনি এগুলো পরিপূর্ণ হয়ে যাওয়ার পরেও এই বাচ্চাগুলোকে যদি ওগুলো দিতে না পারেন, তাইলে ফাইনালি কিন্তু আপনি গোল করতে পারতেছেন না। টিচার হিসেবে আপনি মূর্তপতি। এখন আসেন আমরা এটাকে কনভার্ট করে, যেহেতু আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের সবাই, আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য এই কাজগুলো করি, আমরা তো প্রতিনিয়ত আল্লাহর ওলিকে খুঁজতে চাই। আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় বলি যে আমার কামিলিয়ত দরকার, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, পরকালে মুক্তির জন্য এগুলো করা দরকার। আমরা যারা টিচার তাদের একটা বিশাল সুযোগ এখানে আছে, সেটা হচ্ছে যে পরিপূর্ণতার দিক থেকে আল্লাহর কর্তৃক ঘোষিত হচ্ছে এগুলো আল্লাহর বলি, যেগুলো মাসুম বাচ্চা। তাহলে অদ্ভুত একটা ব্যাপার না, যে আল্লাহর ওলিকে আপনি পরিচর্যা করতেছেন। আপনার পীরকে কি করেন? আপনি যা করা দরকার তার চেয়েও বেশি করেন, কিন্তু যখন আপনি সুনির্দিষ্টভাবে নিশ্চিত হয়ে গেছেন যে এটা একটা আল্লাহর ওলি, এই সন্তানগুলো এই পৃথিবীতে আসছেন, তারা একটা নির্ধারিত টাইম পর্যন্ত মাসুম, এই মাসুম আল্লাহর ওলিগুলোকে যদি আপনি পরিচর্যার ভিতর দিয়ে রাখেন, একজন টিচার হিসেবে আমি বাদ দিলাম, একজন মুসলমান হিসেবে আপনার কামিলিয়তটা কোন জায়গায় যাবে আপনি একটু গভীরভাবে চিন্তা করেন। সায়েন্স এবং টেকনোলজির জায়গায় হচ্ছে বাচ্চারা এই ইমোশনাল ডিজাস্টারের ভিতর দিয়ে যাওয়ার কারণে আপনি অগোছালো অপকৌশলের মাধ্যমে যদি তাদের সাথে আচরণ করেন, তাইলে তাদের সুইসাইড মেন্টালিটি গ্রো করবে। বাচ্চারা কি করে? তার একটা পৃথিবীকে খুঁজতে চায়, সে বিশাল পৃথিবীতে কোনো ধরনের দরজা জানালাকে সে পছন্দ করে না। বাচ্চাদের সাথে যখন আপনি রূঢ় আচরণ করবেন, আসলে প্রথমে আপনি একটা ঘরের মধ্যে তাকে বন্দি করে ফেললেন। যখন প্রত্যেকটা জায়গায় তাকে বাধা দিবেন, একটা একটা দরজা লক হয়ে যায়, এরকম হতে হতে বাচ্চা মনে করে তার পৃথিবীটা মনে হয় ছোট হয়ে আসছে। তখন প্রথমে যে জিনিসটা করে সেটা হচ্ছে আপনার সান্নিধ্য থেকে সে বের হয়ে আসতে চায়। দ্বিতীয় হচ্ছে যে কথা না শোনার এক্সারসাইজে চলে যেতে চায়। তৃতীয় হচ্ছে যে তার ভিতরে এক ধরনের পরম আত্মা জাগ্রত হয়, যেটা পশুত্বর ভিতর দিয়ে তাকে নিয়ে যাওয়ার জন্য সে এগ্রি করে। সে তাকে নিজেকে প্রশ্ন করে, এই সমাজে যাদেরকে আমরা দেখতেছি, যে শিক্ষকগুলোকে দেখতেছি, আসলে এরা শিক্ষক না, এরা পশু। যদি একটা সন্তান অথবা একটা ছাত্র তার ভিতরে এমন ধারণা করে ফেলে, তাইলে শিক্ষক সমাজ আমরা মৃত্যুবরণ করলাম। তাইলে একজন ব্যক্তি হিসেবে আমরা এগুলো চিন্তা করলে হবে না, একজন টিচার হিসেবে চিন্তা করলে হবে না। সমষ্টিগত টিচার হিসেবে একটা রাষ্ট্রকে কন্ট্রিবিউশন করার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। আমরা কিন্তু এই জিনিসগুলোর প্রথম সেশন হচ্ছে পজিটিভ প্যারেন্টিংস। এটা তো একাডেমিক না, এটা হচ্ছে পরিবার। পরিবারে মা বাবারা অ্যাওয়ারনেসের ভিতর দিয়ে যেতে হবে। এটা হচ্ছে বর্তমান সময়, যেহেতু আধুনিকতা চলে আসছে, যেহেতু আমরা একটা বলয়ের ভিতর দিয়ে যাচ্ছি, 1, 2, 3 বছরে যা ঘটতো তো এটা 5টা মিনিটের মধ্যে ঘটতেছে। সময়ের সাথে আপনার এই জিনিসগুলো চিন্তা করতেই হবে। আপনাদেরকে চাইল্ড সাইকোলজিস্ট অ্যানালাইসিস হিসাবে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে এই জায়গাটাতে যদি আপনারা যদি আসলে নিজেকে সত্যিকার অর্থে প্রেজেন্টেশন করতে না পারেন, তাইলে কিন্তু আপনারা যেই টিচারকে সারা জীবন ধারণ করে, সমস্ত সফলতার পরে যেই টিচারকে গ্রামে এসে সালাম করার জন্য খুঁজে, যেই টিচারকে তার পরিবারের সদস্য, তার সন্তান সন্ততি হয়ে যাওয়ার পরে দোয়ার জন্য এসে হাত বুলানোর জন্য নিয়ে আসে, সেই খোঁজ নসিব আপনাদের নসিব হবে না। প্রত্যেকটা জায়গায় তারা বলতে থাকবে আমাদের টিচারের কারণে আমরা বরবাদ। প্রত্যেকটা জায়গায় গিয়ে বলবে যে আমরা ওই জায়গাটা দখল করতে পারতেছি না, আমাদেরকে শিক্ষা দিয়েছে, এগুলোর কোনো উত্তর দক্ষিণ ছিল? তার মানে
এনকেএম আকবর হোসেন আপনাকে যা কিছু জানতে বলেছেন সেগুলো হচ্ছে যে আপনি একটা শক্তিশালী পতাকা হাতে নেওয়ার জন্য, কিন্তু পতাকাটা উড়ানো যাবে তখনই যদি এই সন্তানগুলোকে যদি আপনারা পরিবর্তিত পৃথিবীতে যে শিক্ষা দেওয়া দরকার এটা যদি আপনারা দিতে না পারেন। ওই জন্য পজিটিভ প্যারেন্টিংসের উপর প্রচুর পড়ালেখা করবেন। এটা একটু লিখে রাখেন প্লিজ, পজিটিভ প্যারেন্টিংস, যে জিনিসগুলোর মধ্যে সন্তানরা পরিবর্তন হয়। দ্বিতীয় জিনিস হচ্ছে যে বাচ্চাদের এক একটা ছেলে এক এক ধরনের ক্রাইটেরিয়াগত আচরণগত সমস্যা থাকে, তাদেরকে অ্যানালাইসিস করা, তাদেরকে আলাদা করে বের করে নিয়ে আসা। ওই ছেলেগুলোর সাথে আপনারা টিচাররা সবাই একসাথে বসে কোনোভাবে তাদের সাথে রূঢ় আচরণ করা যাবে না, এগুলো ফাইন্ড আউট করা। তাদের একাডেমিকভাবে অনেক ক্ষেত্রে কোনো ছেলে বেশি ভালো, কোনো ক্ষেত্রে মিডল ক্লাস টাইপের, কোনো ক্ষেত্রে একদম কম। ওই কমগুলোকে স্পেশাল টেক কেয়ার করে কীভাবে তুলে আনা যায় তার একটা ব্যবস্থা করা। এগুলো করতে পারলে আপনার এই ওয়ার্কশপ, আপনার এই চিন্তা, ফ্যাকাল্টি যেকে আপনি রিচ করবেন, এগুলো সব কিছু সফল হবে। তার প্রত্যুত্তরে পরিপূর্ণ একটা লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারবো, সেটা হচ্ছে একটা সত্যিকারে ইসলামের সমাজ বিনির্মাণে পুরা রাষ্ট্রকে সত্যিকার অর্থে রাষ্ট্রনায়ক মানে প্রেজেন্টেশন করার জন্য, রাষ্ট্রকে রাষ্ট্রের সন্তান দান করার জন্য আপনাদেরকে যদি সম্মিলিতভাবে এই ছেলেদের জন্য এই কাজগুলো আপনারা করতে না পারেন, ছাত্রছাত্রীদের জন্য যদি এই অ্যাওয়ারনেস আপনাদের কাজ না থাকে, তখন আপনি নিশ্চিত থাকবেন আপনি সারা জীবন শুধু চোখ বন্ধ করে পৃথিবীর আনাচে কানাচে যাবেন, চোখ খুললে দেখবেন যেখানে বসে আছেন সেখানেই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন যার মাধ্যমে আমি সত্যিকার অর্থে একজন মানুষ হব, যার আদর্শ এমন হবে যে যে কোনো মানদণ্ডে আমার এই ছাত্রছাত্রী, আমার এই সন্তান পৃথিবীতে যেখানেই যায় সেখান থেকে আমি তাকে ডাক দিলে তার মাথাটা নত হয়, তার শিরটা নিচের দিকে এসে আমাকে বলে আপনি আমাকে পরিপূর্ণ মানুষ করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।